লইয়া আমি যে কি করু, আমি তো এক মরা। ডাক আল্লাহর এই ডাক। আল্লাহ আল্লাহ কর, আল্লাহ আল্লাহ কর। আল্লাহ গো, আল্লাহ, এ আল্লাহ। আরে নওশাদ যে মামা রায়হান ভাই নাই? না নাই, আজ লেখাটা দেওয়ার কথা, হয়তো শেষ করতে পারে নাই। তাহলে আমাকে জানাতেন, উনি কখনো এমন করেন না। আসলেও কদিন ধরে কেমন জানি রায়হান অন্যমনস্ক, কিছুই বুঝতে পারতাছি না। কখন বেরিয়েছে? এই কিছুক্ষণ আগে। কিছু বলে গেছেন? না, ফোন দিছিলাম, বন্ধ পাচ্ছি। হয়তো ফোনে চার্জ টার্জ নাই আর কি, তা আশেপাশে আছে, আয়া পড়বো না আর কি। না জেনে কতক্ষণ বসবো, পরে ফোনে যোগাযোগ করে নেব। আজ তাহলে চলি। আচ্ছা, আমি কমনে এক কাপ চা খেয়ে গেল তো না? না থাক, পরে এসে খাবো। আপনি বলেন। আচ্ছা বলেন কিন্তু মামা। আচ্ছা আচ্ছা। বলি বলি রে বলি বাবা।
অটোগ্রাফ এখানে না, অটোগ্রাফ এখানে। এই খেয়াল আছে তাহলে? তুমি যদি রোজই না হয়ে রোজ হতে তাহলে পাপড়িতে অটোগ্রাফ দিতাম। শুনে খুশি হলাম। এবার বলো, কেন ডেকেছো? কি আশ্চর্য, আমি তোমায় ডাকতে পারি না? এই প্রশ্ন তো আমিও করতে পারি। রোজি, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। বিশ্বাস করি না। কি আশ্চর্য, আমি এমন অবিশ্বাসের কি করেছি যে তোমার বিশ্বাস হচ্ছে না? সেটা করলেও তো ভালো হতো, অন্তত গন্তব্যটা জানতে পারতাম। গন্তব্য, ডেস্টিনেশন। আপাতত গন্তব্য হচ্ছে কাজী অফিস। না না না, এখন না, কিছুদিন পর। কিছুদিন পর করতে করতে তো অনেক দিন হয়ে গেল। কদিন পরে লোকজন বলবে বুড়ি, কেউ তাকাবেও না। কারও তাকানো দরকার নেই, যার তাকানো দরকার সে তাকালেই হলো। কথা মানায় রাখছে, পাশেই তো ঝুড়ি দেয়া আছে। না, ওখানে ফেলবো না, সারাটা ঘর ডাস্টবিন মানায় রাখছে। থামো তুমি। থামতে আর দিলাম কই? এই ঘর ঠিক করতে তো আমার তেমন দিন লেগে যাবো গা। এখন দরকার নেই, পরে করো, পরে করো। হ্যাঁ, পরে করি। আরে রুজিদার হুট করে আয়া পড়ুক, আরে আমার সাথে ঝাড়ি দেব, আর ঝাড়ি খাই। রোজি দারোগা? তোমাকে দারোগা বললে কেন? কমো না আবার। আই তো করবো। ঘর অবসলো কেন? কাপড় ইস্ত্রি হয় নাই কেন? চা চিনি কম কেন? চা ঠান্ডা কেন? কত কথা, খালি কান ঝালাপালা, মাথা গেছে দেখলায়া। কিন্তু সেই দারোগাই তো ঘরে আসতেছে, এই ঘরে, তাই না? দারোগা আসার পর তোমার কি হবে বলো তো? আমার কথা তোমার ভাবতে হইব না, তোমার তো ঠিক করতে পারবো। মামা, অত কিছু চিন্তা ভাবনা না কইরা কাজটা ঘটায় ফেলো। রুজিও বাঁচুক, আমিও বাঁচি। যারা দেখতে পারো না তাকে আবার ঘরে আনার জন্য সুপারিশ করছো কেন? এটা তুমি বুঝবা না মামা। আচ্ছা মামা, নওশেরের লেখাটা তুমি কি করলা মামা? বাবা তুমি একটা চিজ বলে, সব দিকে তোমার খেয়াল আছে না? আচ্ছা বাবা, জি। নশোভাই লেখাটা শেষ হলে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আমি সুন্দর করে এক কাপ চা তোমার জন্য করে নিয়ে আসি মামা। তোমার কি হয়েছে বলো তো? একটা লেখা কোনোভাবে মেলাতে পারছে না। তাহলে বাদ দাও। সেটা সম্ভব না। নশোভাইয়ের কাছ থেকে অলরেডি অ্যাডভান্স নিয়ে ফেলেছে। টাকাটা ফেরত দাও, অথবা অন্য কোনো লেখা দাও। সেটা হয় না। কেন? কি সমস্যা? আমাকে সাথে কি শেয়ার করা যাবে? যদি একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। না না, শেয়ার নিশ্চয়ই করা যেতে পারে, কিন্তু লেখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বোধ। সেই বোধটা আসলে একদম নিজস্ব হতে হবে। কি এমন লেখা যা রায়হান খালিদকে এখন পর্যন্ত আটকে রেখেছে? দেখি, সবাইকে একটা সারপ্রাইজ দেবো। তোমার সবকটা লেখাই তো সারপ্রাইজ। এখন অপেক্ষা করি নতুন করে কি সারপ্রাইজ দাও। চলো বাইরে যাই, হ্যাঁ? ভালো লাগছে এখানে, চলো বাইরে যাই। খালি তার আগে গেলি আমার লগে না? আরে এক আসামি ধরতেই তো দফা রফা, তারপর তো বাকি জীবন। রুমে তো কাউকে দেখছি না মামা, কার সাথে কথা কন? আরে নশের যে মামা, বিনা পারমিশনে ঢুকে পড়লাম। আরে কি যে কয়, দেশের বিখ্যাত প্রকাশক নওশের আহমদ, হ্যাঁ কিনা ঢুকবো আবার পারমিশন লয়া? দেশের সেরা লেখক,
রায়হান খালেদের বাসা বলে কথা, বেশি কিছু করা লাগবে না মামা। সময় সময় আমার কথাটা একটু স্মরণ করাই দিলেই চলবো। আর এই প্রতিযোগিতার বাজারে রায়হান ভাইয়ের একখানা স্ক্রিপ্ট পাওয়া মানে হাতে আকাশের চাঁদ পাওয়া। তো কথা কি জানো নওশের, তোমারে কিন্তু রায়ান একটু বেশি পেয়ার করে, তার কথা তোমার কাছে কমন লাগবো না। তারপরও ধর্ণা দিতে হয় মামা, সাহিত্যিক মানুষ, ভোলা মন। তাছাড়া এই বাজারে নব্য প্রকাশকও কম নয়, প্রচুর টাকা নিয়ে নামে সাহিত্য সেবা করবে। এর 1 বছর তারপরেই ফুস। আরে ক্ষমতা থাকলে তো আমি 2 কলম লেখা দিতাম, কিন্তু সমস্যা কি মামা, আল্লাহ মাথা দিছে, মগজ দেয় নাই। আল্লাহ সবাইরে সব ক্ষমতা দেয় না। কার সাথে কথা বলছিলেন? ফটোর লগে। ফটো? ফটো মানে ছবি? কি ব্যাপার মামা, কবি হয়ে যাচ্ছেন নাকি কারো প্রেমে পড়ছেন? কবি আর প্রেম, যারে দেখি তারই ভালো লাগে, ভালোবাসি, প্রেমে পড়ি। কিন্তু সমস্যা কি জানো, যত প্রেম ওই রায়হানের লাইয়া, আমার প্রেমে কেউ পড়ে না। আল্লাহ গোডাউন খুললা দিছে, কিন্তু ব্যাটার নেওয়ানোর সময় নাই গা। তা ফটোখানা কার? কার আবার? রোজির। মায়া ছিল লইয়া এতটা বছর চোখের নাহান লাইয়া রয়েছে, বিয়া শিকার ছিঁড়ে না, আফসোস। ছিড়বে ছিড়বে, অপেক্ষা করেন। তাছাড়া আর উপায় কি? যাজ্ঞা মামা, তোমার অনেক সময় খাইলাম। তাহলে ভাগ্যের শিকা ছিল শেষ পর্যন্ত। আরে এমন শিকা তো অনেকবারই ছিল, তারপর আবার অপেক্ষা, আবার বায়না, আবার ছিঁড়া। মামা, আপনি তো রায়হান ভাইয়ের সাথে থাকতে থাকতে সাহিত্যিক হয়ে গেছেন, কলম দিয়ে বসে যান। কি যে কম মামা, পায়জামার আবার বুক পকেট। তা মামা, লেখাটা আজ দিচ্ছে তো? আরে কাল সারা রাত যাচ্ছে। আমি যে এসেছি উনি জানেন? এতদিন সইতে পারলা, এখন আর তর সয় না। না খালি তো ব্যবসা না, ব্যবসা হলে বাজারে গিয়ে আলু পটল বেচলেও চলতো। প্রথম লেখা আমার হাতে আসে, তারপরে প্রচ্ছদ, ছাপানো, বাঁধানো হয়ে পাঠকের হাতে পৌঁছে যায়। এ যে কি সুখ তা বলে বোঝানো যাবে না। মামা, একটা কথা বলতে তো ভুলে গেছি, ভিতরে রোজি আছে, তাই মনে হয় একটু দেরি হচ্ছে। তাহলে তো একটু দেরি হওয়ারই কথা। বোঝার চেষ্টা করো তুমি। কি বোঝার চেষ্টা করবো? যে নিজেকে বোঝে না তাকে আমি কি করে বুঝবো? না, আমি যেটা বলছিলাম সেটা শোনো না। রোজি মামা, রোজি। হ্যাঁ মা, বলো যে চলে যাবার তাকে ডাকা বৃথা। তারপর নসর ভাই কেমন আছেন? ভালো আছি, ভালোই আছি, আপনি দোয়া। ভাই, কোনো সমস্যা? আমি না হয় পরেই আসি। না না না, কোনো সমস্যা না। আপনি উঠবেন কেন? লেখা নেবেন না? লেখা তো রেডি।
অবশ্যই নেব। তাহলে প্রতিবারের মতো আমি প্রথম পাঠক, আপনি প্রথম শ্রোতা। শুরু করি। আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আমি প্রথম ঢাকায় আসি। ভাঙিতে না পারে শিকল, ফিরিতে না পারে খাঁচা, ভাঙিতে না পারে পাখি। এই, তুমি হলে থাকো না কেন? ও, হলে থাকলে মান্থলি যে খরচটা হয় সেটা আসলে বাড়ি থেকে আনা সম্ভব না, সেই জন্য আত্মীয় বাসায় থাকি। যেটা টিউশনই করছি। তুমি ছাত্র পড়াতে পারো? আগে পারতাম না, কিন্তু এখন পারি, হচ্ছে। ছাত্র পড়ালে আবার তোমার রেজাল্ট খারাপ হবে না? আরে না না, এখন তো পড়ার চাপ নেই, আপাতত করি, পরেরটা পরে দেখা যাবে। রেগুলার না পড়লে কিন্তু রেজাল্ট খারাপ হবে। আত্মীয় বাসা থাকলে কি রেজাল্ট ভালো হয় না? তুমি আমাকে নিয়ে আসলে বেশি টেনশন করছে। আমার খিদা পেয়েছে, চলো খাই। চল। পড়ানোর সুবাদে এলাকায় আমার সুনাম বাড়তে থাকলো, সেই সাথে টিউশনের কদর। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভালো শিক্ষক হিসাবে এলাকায় লোকজন আমাকে সমীহ করতে শুরু করল। সেই সাথে বাড়তে থাকলো এলাকার লোকদের ফুড ফরমাস। কারো চিঠি লিখে দেয়া বা কারো চিঠির উত্তর দেয়া, পাড়ার ছেলেমেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, কারো বায়না নামা, কারো চাকরির আবেদন, কারো হারানো বিজ্ঞপ্তি লেখা, আবার এলাকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, খেলাধুলা ছাড়াও প্রভৃতি কর্মকাণ্ডে ডাক আসত। কি করো দেখি না? আজ সকালে রোদ না উঠলেই বাকি, তুমি হাসলেই হবে। এরই মাঝে চলছে আমার লেখাপড়ার চর্চা। রোজের সাথে ক্লাস, ক্যাম্পাসে দেখা হওয়া ছাড়াও থিয়েটার, পার্ক প্রভৃতি জায়গায় যাওয়া হতো। না, অনেক গরম, আগে একটু জিরাই, একটু ঠান্ডা হই, পরে দিস যা। আচ্ছা। স্যার, স্যার আছেন নাকি? আরে স্যার! এই দিলুকে দেখ তো কে? দেখি কাকা। আরে স্যার! কেডাই? আমি বিল্লাল, স্যারের বাড়িতে নাই? ও আপনারা? স্যারে নাই? কাকাই তো ঘুমাইতেছে। একটু ভিতরে গিয়ে আমার কথা কন, যান। ও বাইরে থেকে আইছে, এখন ডাকা যাইব না। আমি বেলা গালি দিব না, ভিতরে গিয়ে আমার কথা কও, যাও। বেশি বেচাল পরে। এই জুলেখা কারা? কাকা কতগুলো লোক আইছে আপনারে চাই। আসতে দে। আসসালামু আলাইকুম স্যার। সরি স্যার, এই অসময়ে ডিস্টার্ব করলাম। না না, মানে কি ব্যাপার? এই একটা দলিল, মানে দলিল? কিসের দলিল? এই একটা দলিল লিখতে হবে স্যার। এই সাগর, স্যার স্ট্যাম্পটা দেখা। স্যার একটু শক্ত করে লিখে দিতে হইব,
কোনো ফাঁক ফোকর রাখা আপনি আলা চুপ থাকেন। ইস, রায়ন সাহেব সবক দিতেছে, আমি আপনার দিদারি করতে লাগছেন। স্যার লোক এগুলো কেমন ওস্তাদ? আরে উকিল মুক্তার ফেল। স্যার দলিলটা। না, আমি মাত্র 3 মাস থেকে এসেছি তো, এখনো খাওয়া দাওয়া হয়নি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই, বিকেলে লিখে দিই। স্যার 2 পার্টি হাজির, দেরি হইলে কখন কোন পার্টি বিগড়া জায়গা কখন যায় না। কিন্তু কি আসছে, মানে লিখতে হলে তো বসতে হবে। আসেন, ভিতরে আসেন। স্যার আমরা তো বহুত লোক, দয়া করে যদি তো আমাকে লগে যাইতেন। বিলাল ভাই কোকের বোতলটা দিমু? আবে হালা এবার জিগায় দে, বোতলটা খুইলা দে। নেন স্যার, নেন নেন। এই মাথা ঠান্ডা, দিল ঠান্ডা, একটা সব না, ঠান্ডা। আমি কোক টো খাই না। এই ছাগল আরেকটা গেল কই? দে সিগারেট প্যাকেটটা সারে দে। না, আমি সিগারেট খাই না। ও বালা বালা, এই ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আচ্ছা চল। চলেন চলেন স্যার। তোর বিষয় আচ্ছা বিলাল, বলেন তো আসলে কোথায় যাচ্ছি, কোথায় কি, মানে বিষয়টা কি? ওকে দা চারে চেয়ারে দে। দিদাছি বিলাল ভাই। আরে চেয়ার লাগবে না, আপনি আসলে বিলাল বলেন, সত্যি করে বলেন তো যে কিসের দলিল লিখতে হবে? স্যার একটা কুড়ায় দলিল। আপনি হলে বেশি করতে পারবেন, হ্যাঁ এত বেচার পারেন কে? স্যার বাচ্চাটা বেচবো, দলিল লিখতে হইব। বাচ্চা মানে মানুষের বাচ্চা? হ্যাঁ, অসম্ভব, এই দলিল আমি লিখতে পারবো না। স্যার গাই বাছুরি মিল থাকলে গেরস্ত কি করবো কন? যে বেচনের ওই তো বেচবই, আর যে কিননের ওই তো কিনবই। আপনি না লিখলে কেউ না কেউ তো লিখবই, মাঝে একটু ঝামেলা হয়ে যাবো গা। এই যুগে এই সমাজে এরকম হয় নাকি? এটা কি আদিম সমাজে নাকি? কোথায় কোথায় সে মা, কোথায় সে বাবা যে বাচ্চা বিক্রি করতে চায়? আমি দেখতে চাই তাদের। আপনি হুদাহুদি উত্তেজিত হয়ে লাগছেন। ব্যাপারটা হয়েছে গিয়া, দেখেন বিলাল, আপনি বুঝতে পারছেন আপনি কি করতে চাচ্ছেন? এর মধ্যে বুঝাবুঝির কি আছে স্যার? গরিব মানুষ, একজনের লালন পালন করার ক্ষমতা নাই, আর একজনের পোলাপান নাই, কইতে পারেন দত্তক লও আর কি। তাহলে দলিলের দরকারটা কি? স্যার আমি গরিব মানুষ, ট্যাক্স চালাই। আমার স্ত্রী আম্বিয়া, ওর কোনো চাউল পাওয়াল নাই। ওর চাউল পাওয়ালের বড়ই শখ, নিজে তো নাই, তাই অন্যের মাধ্যমে মিলাই দিছে। হ ভাই, আল্লাহ দিছে, কোনো যত্ন হইব না, কুলজে কইরা রাখো। চুপ থাক। স্যার বোঝেনি তো, অহনে দায় পরে ব্যস্ত আছে, পরে অবস্থা ভালো হইলে যদি ফেরত লয়, হের লেগে এই দলিল। তো বাচ্চার বাবা মা কোথায়? ওদেরকে নিয়ে আসেন। তাগো তো আনন্দ যাইব না স্যার। তাহলে আমি যাই? স্যার হ্যাঁ তো বস্তিতে থাকে, গিয়া কাম নাই, আপনি লিখে দেন তো। না না না, বাচ্চার বাবার নাম ঠিকানা এগুলো তো লাগবে, টিপসই তো লাগবে নাকি? তা তো লাগবো, ঠিক আছে চলেন। ও মাই গড, আপনি আপনার বাচ্চা বিক্রি করতে চান? ব্যস্ত না তো কি করব? হ্যাঁ, একজনের লগে 3 জন মরব? আপনি খাওয়াইবেন? স্বামী নাই, ঘর নাই, পোলা পান্ডি খিদার লাইগা যে কেমন করে দাপাইয়া মরতেছে, এইটা চোখে দেখে সহ্য করন যায় না। যান যান, আপনারা তামাশা করেন না, যান গিয়া তো। আপনার ওনার স্বামী কোথায়? আজ একটু সকাল সকাল কামতে ফিরেন, ঘরে কইলাম একটা চাইলো নাই, কামতে করে খায়া যান, যেই মিন্নতের কাম। যা আছে তোরা খায়ালো, আমি যাই একটা টিপ মাইরা পরে কিছু খাই নেব, আমার এখন সময় নাই।
কি রে আজও ফিরে নাই শয়তানটায়? হারামজাদা গেল কই? হ্যাঁ, পোলা পান্ডি খিদার জ্বালায় কেমন করতে আছে, চোখে দেখে সহ্য করন যায় না। আয় আলো হারামজাদা এবার ঘরে, ওরে আমি একেবারে $10 দিমু। আজ কয়টা দিন ধরে পোলাটা না খাওয়া, পেটে আর একটা। চাষি গো, এই শরীরে আমি এখন কই যামু, কি করু? কি আর করবি ক, আল্লাহর এই ডাক, আল্লাহর এই ডাক। মানুষটা গেল কই? আর একটা বিয়া? না না, তা কেমন? নাই কোনো অ্যাক্সিডেন্ট? আল্লাহ, আল্লাহ গো, আমি এখন কি করবো? আল্লাহর এই ডাক, আল্লাহর এই ডাক। পোয়াতি দেখা কেউ কোনো কামে রাখে নাই বাসায়, এইখানে ওইখানে ভিক্ষা করে খাইতাছে, রাস্তাঘাটে রাত কাটাইতাছে। হ্যাঁ, সে কোন হানে জায়গা না পাইয়া আবার এই বস্তিতে ফিরে আইছে। গত রাইতে একটা পোলা হয়েছে, দেখেন এখনো ঘর কাটে নাই। আপনারা কিছু খাবেন? লোকমান ভাই, আপনি ওনাদের কত টাকা দিয়েছেন? 1000, আর এই পোলা প্যান্ডে চা পানি খাওয়ানোর লেগে কিছু। যা করেন একটু বিবেক খাটিয়ে করেন। বুঝতে পারছেন যে উনি টাকার জন্য বাচ্চা বিক্রি করছে, তাহলে একটু বেশি দিয়ে নিন। আর পুরোনো কাপড় টাপড় ঘরে থাকে। স্যার, আমি গরিব মানুষ, তয় আপনি যখন কইতাছেন কিছু দিয়া দিব না। স্যার, একটা কথা, আমি ওরে আমার পরিচয় বড় করবার চাই। আমি এই মাসে বাসা পাল্টায় ফেলামু, আপনারা যেন আমারে ত্যাক্ত করেন না। স্যার, লেখার কামটা সেরা হলো উচিত না? দেখো আম্বিয়া, বাসুরটা কত সুন্দর, ভাল লাগতেছে না? দেহ দেহ, বেড়াই বাছুরটারে ওলানি মুখি দিবার দেয় না, বেড়ার দিলে কোনো মায়া দয় নাই। কেমন পাশান গো? হ, আমিও তো পাশান। দেখলা না আম্বিয়া, আমিও কেমন বাচ্চাটারে ওর মায়ের কোল থেকে সিনাই লই এলাম। কেলো হারাই আসছো কেন? হারো আল্লাহ, আমি কি করলাম? আমি কি পাপ করলাম? এই বাচ্চাটা তো ওর মায়ের এক ফোঁটা দুধও মুখে দিতে পারে না। তাহলে কি আমি ওরে ওর মায়ের কাছে ফিরাই দিয়ে আসুন? না না, তা কি করে হয়? ওর মাই তো আমাকে হাতে তুলে দিছে, ওইখানে থাকলে ও বাঁচত না। ইস রে, মাটার কি অবস্থা! এটা আমার সন্তান, এটা আমার সন্তান। কে বলি আমার, ওরে আমি আমার পরিচয় বড় করুন, আদর দিমু, ভালোবাসা দিমু, লেখাপড়া শিখামু। হে মাহবুদ,
তুমি আমারে ক্ষমা কইরো। আম্বিয়া নাও, ওরে কুলে নাও। দুধ খাওয়াই তো হ্যাঁ, লও তাড়াতাড়ি লও। বাচ্চাটা হয়তো একদিন অনেক বড় হবে, হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্য কিছু, অনেক টাকা অনেক সুখ হবে, কিন্তু কোনোদিন জানবে না তার মা তাকে পেটের দায়ে জন্মের মাত্র 12-13 ঘন্টার ব্যবধানে কিছু টাকার বিনিময়ে অন্যের কাছে তুলে দিয়েছে। কোনোদিন দেখতেও পাবে না তার দুঃখিনী মায়ের মুখ, জানতেও পারবে না তার জন্ম পরিচয়। আর যদি জানে তবে নিশ্চিত ধিক্কার দিবে এই সমাজকে, এই নির্মমতাকে, এই সভ্যতাকে। কিরে গাফাইরা, কি হইলো? স্টার্ট লইতাছে না তো। কালই তো ঠিক করলাম ওস্তাদ, ভাতিজার মুখ দেখে আইন নাই মনে হয়। মাইনে কি কস তুই? বুঝেন না, ঘরে আপনার চান্দের লাহান পোলা, ভাতিজারে দেহা দিয়ে আইন নাই, ভাতিজা আমার গোসা করছে। আরে মারফতি কথা কইস না। আরে যা দেখ ঠিক কইরা। যার পোলা এরই খবর নাই। আমি তো ছিলাম মাত্র। কিরে কিছু পাইলি? ওস্তাদ খেলা দিতে পারলে মনে হয় কাম হইতো, তাই কারো তো দেখতাছি না। এত বড় একটা ট্রাক ঠেলা না দিলে কি কাম হইব রে? ঠিক যেন সংসারের পুরুষ মানুষের মতন। সংসারে যদি পুরুষই না থাকে তয় তো মন হইবই। আজকা যদি এই বাচ্চাটার বাপ থাকতো তয় তো ওরে অন্যের দয়া মানুষ হইতে হইতো না। সংসারে পুরুষ মানুষ না থাকলে সংসার অচল। এই অচল ট্রাকের লাহান। গাফাইরা, আরে ওই গাফাইরা, দেখ তো কাউরে খুঁজা পাওয়া যায় কিনা। দেখ দেখ। হায় রে বাজান, কই ছিলি কই আইলি? না দেখলি মায়ের মুখ, না খাইলি মায়ের দুধ। বাজান, কোনোদিন যদি জানতে পারোস আমরা তোর আসল বাপ মানা, তাহলে আমাকে ক্ষমা করতে পারবি তো? কি রে, পারবি না? যদি না পারোস তাহলে আমি যে বড়ই পাপি মরে বাজান। না না, এমন পাপ কাম করবার চাই না। চল তাহলে তোর আসল মায়ের কাছে বিয়া। না না, আদর করতে নিছিলাম। না দাও দাও, মার কোল ছাড়া কি সবার শান্তি পায়? এসব তুমি কি বলছো? এই জন্য তুমি দায়ী হতে যাবে কেন? ওটা একটা পরিস্থিতি। এ ধরনের ঘটনা কেউ ব্যক্তিগতভাবে দায়ী হতে পারে না। যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে সমাজ। কিন্তু আমি তো সমাজের অংশ দেব, আমি কিছু চেষ্টা করেছি। শোনো, তুমি এক কাজ করো, ওই মা আর বাচ্চাদের খবর নাও। এতদিন পর সেটা সম্ভব না। প্রথম আমি লুকিয়ে লুকিয়ে কয়েকবার দেখতে গিয়েছি, লোকমান সেটা পছন্দ করে। অনেকদিন পরে আরেকবার গিয়ে দেখি লোকমানরা ওখানে নেই, এলাকা ছেড়ে চলে গেছে। তারপর কি অনেক খুঁজেছি বাইরে। ওই মা আর সন্তানদের কি হলো? দলিলের শর্ত অনুযায়ী
ওদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা ছিল। ওদের ওই এলাকা আর কখনো দেখা যায় না। আসলে আমাদের আশেপাশে এত মানুষ, তাদের মনে কত দুঃখ আমরা কিন্তু কেউ বুঝতে পারি না। এক একটা মুখ আসলে এক একটা মুখোশ। এই যে তুমি, আমি, আমরা আমরা আসলে আমাদের আসল পরিচয় জানি না কেউ। দেখ, আমাদের বেলা এমন হবে কেন? এই কেনর উত্তর তো আমার জানা নেই। বাদ দাও, এবার বলো কবে বিয়ে করছি আমরা? তোমার দেওয়া সব অজুহাত কিন্তু শেষ, তোমার বিশেষ লেখাটাও কমপ্লিট। বিয়ে, হ্যাঁ বিয়ে হয়তো করা যায়, বাচ্চাও নেওয়া যায়, কিন্তু কিন্তু ধরো তোমার আমার একটা বাচ্চা হলো, আর আমি হঠাৎ করে কোথাও হারিয়ে গেলাম। কেন এরকম হবে কেন? ধরো হলাম, আর তুমি বাচ্চাটাকে রক্ষা করতে পারলে না। তুমি প্রতিষ্ঠিত, আমাদের বেলা এরকম হতে যাবে কেন? এটা প্রতিষ্ঠার বিষয় না আসলে। আর তোমার কাছে আমার প্রতিষ্ঠা কি? তোমার কাছে আমি যা ছিলাম তাই আছে। কিন্তু দেখো, এই প্রতিষ্ঠা বলো আর যাই বলো, কোনো কিছুতে স্থায়ী না, সব তো ক্ষণস্থায়ী। রায়হান, তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো। রসিক, রসিক, তোমার উপর আমার ঋণের শেষ নেই। সুখে দুঃখে সবসময় তোমার পাশে ছিল। তুমি আমার অনুপ্রেরণা। তুমি না থাকলে হয়তো বা আমি লেখকই হতে পারতাম না, আজকের এই অবস্থা আসতে পারতাম না। প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো, আমাকে ক্ষমা করো। আমার পক্ষে সংসার করা সম্ভব না, প্লিজ। তুমি যত বড় লেখকই হও না কেন, তুমি আমার দুঃখ কোনোদিন বুঝবে না, কারণ আমি একটা মেয়ে। আর শোনো, তোমাকে আমাকে যারা মানুষ করেছে তাদের প্রতি আমাদের সারা জীবন ঋণী থাকতে হবে। আর এই জিনিসটা তুমি যতদিন পর্যন্ত বুঝবে না, তোমার অবস্থা এরকম থাকবে। এই রোজি, প্লিজ প্লিজ শোনো না। অসাধারণ, দিস ইজ রায়হান খালেদ। এই জন্যই তো এত অপেক্ষা। বলেন রায়হান ভাই, আপনার জন্য কি করতে পারি বলেন। কি করতেন রায়হান ভাই? আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার মাথা খারাপ হয়ে গেল? কি করছেন? মামা কি করছো মামা? না নশো ভাই, একবার যে পাপ করেছে এই হাতে, তাকে পণ্য করে রুটি টুজি করতে চাই না। সরি।